জাতীয় প্রেস ক্লাবের সামনে কথা বলছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। নির্বাচন নিয়ে আজকে দিনকে দিন কিন্তু দেশ তার যে শৌর্য, তার যে বীর্য, তার যে ৭১-এর যে অহংকার এবং ২৪-এর ৫ই আগস্টের যে অহংকার, সেই অহংকার মিলিয়ে মানুষের সবচাইতে বড় প্রত্যাশা বহুদলীয় বহুমাত্রিক গণতন্ত্র প্রতিষ্ঠা। এটা তো প্রতিষ্ঠা এখনো হয়নি। সেই সুযোগ অনেকে নেওয়ার চেষ্টা করছেন। আজকে মানবিক করিডোরের কথা বলছেন। এই মানবিক করিডোরও আপনাকে লুকিয়ে লুকিয়ে এটা বলতে হচ্ছে। আপনার জনগণের ম্যান্ডেট নেই, আপনি নির্বাচিত নন। আজকে সব দিক থেকে এই কথা ধ্বনিত হচ্ছে। এটার প্রতিক্রিয়া কি হবে, আমাদের সার্বভৌমত্বের অবস্থা কোথায় দাঁড়াবে, এটা জনগণের কাছে কোনোভাবেই খোলাসা করেননি। অনির্বাচিত সরকার অনেক গণবিরোধী সিদ্ধান্ত নেয়, কিন্তু আপনার সরকারের প্রতি প্রত্যেকটি গণতন্ত্রে অংশগ্রহণকারী রাজনৈতিক দল তারা সমর্থন দিয়েছে। কিন্তু সেই সমর্থনের মধ্যে আপনারা যে বলিয়ান হওয়ার কথা, সেই বলিয়ান আপনারা হতে পারেননি। কারণ জনগণের সাথে আপনারা কানামাছি খেলা খেলছেন, আপনারা লুকোচুরি করছেন। এই কানামাছি খেলতে গিয়ে জনগণের কাছে সন্দেহের মধ্যে আপনারা পড়ছেন। আজকে ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিয়েছে। আমাদের মালামাল ভারতের পোর্ট দিয়ে অন্য দেশে যেত। কেন করেছে? আমাদের সাথে তো কোনো বৈরিত নাই। আজকে পাকিস্তানের সাথে তাদের সংকট তৈরি হয়েছে, সেটা তাদের দুই দেশের মধ্যকার বিষয়। তাহলে আজকে দিল্লি যে একের পর এক বাংলাদেশ বিরোধী ভূমিকা রাখছে, আপনারা তো সেই শেখ হাসিনার মতোই দেখছেন। আপনাদের কোনো প্রতিবাদ নেই, আপনাদের কোনো উচ্চ কণ্ঠ নেই। দর্শক, এতক্ষণ আমরা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্য শুনছিলাম। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আজ বিকেলে রংপুরে গণপদযাত্রা করবে বিএনপি। এ সময় উপস্থিত থাকবেন দুই ভাইস চেয়ারম্যান মির্জা আব্বাস এবং শামসুজ্জামান দুদু। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রফিকুল ইসলাম রফিক। রফিক, গণপদযাত্রার প্রস্তুতি আপনি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে এটি এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি। সেই দাবির প্রেক্ষিতে আজ বিএনপি একটি পদযাত্রার আয়োজন করেছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে মঞ্চ তৈরির কাজ চলছে। কিছুক্ষণ পরেই এই মঞ্চেই বিএনপির যে শীর্ষ কর্মকর্তারা রয়েছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান মির্জা আব্বাস এবং শামসুজ্জামান দুদু, তিনি আসবেন এই মঞ্চে। এরপরেই এখান থেকে এই অঞ্চলের যারা নদী ভাঙ্গন কবলিত এলাকার মানুষজন রয়েছেন, অর্থাৎ তিস্তার অববাহিকার ১১৫ কিলোমিটার দুই পাশে ১৩০ কিলোমিটার এলাকার যে মানুষজন রয়েছে, ৫ জেলার মানুষজন, তারা এই পদযাত্রায় অংশ নেবেন। রংপুরের শাপলা চত্বর থেকে এই পদযাত্রা শুরু হয়ে রংপুর জেলা স্কুল মোড় থেকে ঘুরে আবার সেখানে সমাবেশ হয়ে তারপরে এই পদযাত্রাটি শেষ করবার কথা রয়েছে। কিছুক্ষণ আগে এই যে পদযাত্রার অনুষ্ঠান স্থল সেখানে এসেছেন এই আজকের এই পদযাত্রার যে প্রধান সমন্বয়ক রংপুর বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু এবং রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সাবু সহ অন্যান্য যে নেতৃবৃন্দ রয়েছেন, তারা এই মঞ্চস্থলে এসেছেন। তাদের কাজের যে অগ্রগতি সেটি তারা দেখে গেছেন। আপনারা দেখানোর চেষ্টা করছেন যে এখানকার যারা শ্রমিক রয়েছেন তারা কাজ করছেন। আমরা এখানে যারা নেতৃবৃন্দ এসেছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন যে এই নদী অববাহিকার যে ৫ জেলার মানুষজন রয়েছেন, অন্তত লাখো মানুষ, ১ লাখের উপরে মানুষ এখানে আসবেন তাদের দাবি আদায়ের লক্ষ্যে। আমি একটু তথ্য দিয়ে রাখি যে আপনি জানেন যে কিছুদিন আগেও এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে, গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সেখানে কিভাবে এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করা যায় সেজন্য কিন্তু প্রান্তিক মানুষজনের, বিশেষ করে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষজনের মতামত নেওয়া হয়েছে। তার আগে কিন্তু দুজন উপদেষ্টা এসেছিলেন এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করা যায় বা করা হবে এরকম একটি তারা আশ্বাস দিয়েছিলেন। তো
তো আমরা এখানে কথা বলে যেটা জেনেছি যে দ্রুত মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হোক, এমনটি এই অঞ্চলের মানুষের একমাত্র দাবি। রফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, বিএনপির গণপদযাত্রার প্রস্তুতি সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রফিকুল ইসলাম রফিক। রাজধানীর পুরানা পল্টনের সাব্বির টাওয়ারের 11 তলা ছাদে লাগা আগুন 4 ঘন্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 7টি ইউনিট গেল রাত 12:25 আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে শনিবার রাত 8:30টার দিকে এই আগুনের সূত্রপাত ঘটে। আরও জানাচ্ছেন এনআই নাহিদ। শনিবার রাত 8:30টার দিকে রাজধানীর পুরানা পল্টনের সাব্বির টাওয়ারের 11 তলার গোডাউনে আগুন লাগে। সন্ধ্যা 8টা নাগাদ যখন ফোন পাই আমাদের অফিস 9 তলায়, তখন শুনি যে আমাদের বিল্ডিংয়ে আগুন লাগছে। তা আগুন লাগার পরে আমরা তাৎক্ষণিকভাবে চলে আসি। চলে আসার পরে এখনো দেখছি আগুন জ্বলতেছে, নিবে না। সাব্বির টাওয়ারে আগুন লেগেছে, তো আমরা দ্রুত ওইখান থেকে চলে এখানে আসি এবং আসার পরে দেখি যে এই এলাকাটার এখনো লোডশেডিং চলতেছে, কোনো প্রকার আগুন নাই। তারপরে সাথে সাথে ফায়ার সার্ভিস আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট ঘটনাস্থলে আসে আগুন নেভাতে। এই সময় পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা তাদের সহযোগিতা করে। পরে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট 4 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার ঘটনাটি তদন্তে বিশেষ কমিটি গঠন করা হবে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা। 12:25 সময় আমরা আগুন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসছি। এখন আগুন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। নির্বাপন কাজ চলছে, এখনই আমরা কারণের দিকে যাচ্ছি না বা কারণ খুঁজে বের করার কাজ এখনো আমরা করছি না। অগ্নি নির্বাপন শেষ হবে, এরপর আমরা আগুন লাগার কারণ বের করব। ভবনের উপরে গোডাউন করার আইনত কোনো ভিত্তি নেই। নগরীতে ভবনগুলোর নিজস্ব আগুন নেভানোর ব্যবস্থা থাকার প্রয়োজন বলে মনে করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের এ কর্মকর্তা। এর উপরে আসলে টিনের কোনো শেড করে কোনো ধরনের গোডাউন অথবা থাকার জায়গায় এই ধরনের করার আসলে আইনগত কোনো ভিত্তি নাই। তো দেখা যাচ্ছে যে বিল্ডিং সিকিউরিটি গার্ড থাকার জন্য কি যারা ক্লিনার আছে ছোট ছোট পোস্ট থাকার জন্য অনুপ্রেরিত করা হয়, এগুলো আসলে কোনো ধরনের কোনো বৈধতা আসলে নাই। এই ক্ষেত্রে আসলে সিটি কর্পোরেশন থেকে, রাজস্ব থেকে আরো অনেক বেশি তৎপর হওয়া দরকার। এই আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। যশোরে চৌগাছা সড়কের জাগোহাটি মোড়ে সিএনজি ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও 4 জন। শনিবার রাত 10:30টার দিকে চৌগাছা থেকে যশোরে আসার সময় জাগোহাটি রুলপাড়া মোড়ে অপর দিক থেকে আসা ট্রলির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে সেলিম রেজা নামে একজন নিহত হন। এ সময় আহত অবস্থায় বিমান বাহিনীর সদস্য রফিকুল ইসলামকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। পরে আহত সোহেল রানা, সুজন হোসেন এবং নাসরিন আক্তারকে পুলিশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সাভারের বিরুলিয়ায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সকালে বিরুলিয়ার সামাইর গ্রামে এই ঘটনাটি ঘটে। সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। সকালে সামাইর গ্রামের জয়নাল মেম্বারের বাড়ির পাশে রংমিস্ত্রি শুকুর শিকদারের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে সংবাদ দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সরওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। সাভার মডেল থানার উপপরিদর্শক ওবায়দুল ইসলাম জানান, কারা কি উদ্দেশ্যে তাকে কুপিয়ে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। বগুড়া মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচনে কার্যকরী সভাপতি প্রার্থী আনোয়ার হোসেনকে আটকের সময় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে শ্রমিকেরা। শনিবার বিকেলে নির্বাচনের প্রার্থিতা যাচাই বাছাই শেষে চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এই ঘটনাটি ঘটে। তাকে পুলিশের পিকআপ ভ্যানে উঠানোর সময় মোটর শ্রমিকরা চারপাশ থেকে পুলিশ সদস্যদের ঘিরে ফেলে। এক পর্যায়ে তারা আনোয়ারকে ছিনিয়ে নিয়ে বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়কের একটি অটো ভ্যানে করে নিয়ে যান। শ্রমিকদের অভিযোগ, আনোয়ারের বিরুদ্ধে কোনো মামলা না থাকলেও কয়েকজন শিক্ষার্থী পরিচয় দানকারীর চাপে তাকে আটক করে পুলিশ। এদিকে পুলিশ জানায়, মামলা আছে এমন অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হচ্ছিল। এর আগে জুলাই আগস্ট অভ্যুত্থানে মামলার আসামি ও নির্বাচনের আরেক প্রার্থী জেলা শ্রমিক লীগের সহসভাপতি নজরুল ইসলামকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ।
আমার সেক্রেটারি টাইমে মিটিং করতে আসছে, সেখানে আপনি পুলিশ, র্যাব, বিজিবি, আর্মি কেন তুলে নেবেন? এখানে উনি প্রার্থিতা যাচাই বাছাই করার জন্য আসছে। ওনার বিরোধী পক্ষ পুলিশদেরকে উস্কানি দিয়ে দিচ্ছে যে ওনার বিরুদ্ধে রাজনৈতিক কোনো মামলা আছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য যে আসলে তার নামে কোনো মামলা আছে কিনা পরীক্ষা নিরীক্ষা করে তার সাথে কথা বলার প্রাক্কালেই আসলে এখানে উৎসুক কিছু জনতা ছিল, শ্রমিক ভাইরা ছিল, তারা ভুল বুঝে আমরা তাকে অ্যারেস্ট করেছি। বিষয়টি তারা বুঝে আমাদের সঙ্গে একটু অসৌজন্যমূলক আচরণ করে। ঢাকা নোয়াখালী রেলপথে বরাদ্দকৃত নতুন ট্রেন সুবর্ণচর এক্সপ্রেস দ্রুত চালুর দাবিতে ঘণ্টাব্যাপী রেলপথ অবরোধ করে স্থানীয়রা। রোববার সকাল 6টা থেকে মাইজদি রেল স্টেশনে নোয়াখালীর সর্বস্তরের জনগণ ব্যানারে শিক্ষার্থী ও সাধারণ জনতা কর্মসূচি পালন করে। এই সময় অবরোধকারী রেল লাইনে অবস্থান নিয়ে বিভিন্ন দাবিতে স্লোগান দেন আর বলেন 48 ঘন্টার মধ্যে কোনো আশ্বাস না পেলে আন্দোলন আরও কঠোর হবে। এতে নোয়াখালী, লাকসাম, কুমিল্লা, ঢাকা রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে। বিগত 2023 সালে নোয়াখালীতে সুবর্ণচর এক্সপ্রেস নামে একটি ট্রেন বরাদ্দ দেওয়া হয়। আমরা 2023 সাল থেকে এই বরাদ্দকৃত ট্রেন নিয়ে আসার জন্য বারবার চেষ্টা করা সত্ত্বেও আমাদের এই ট্রেনটি দেওয়া কোন অদৃশ্য কালো হাতের কারণে আমাদের ট্রেনটি দেওয়া হচ্ছে না, আমাদের জানা নেই। নোয়াখালীর প্রাণের দাবি সুবর্ণচর এক্সপ্রেস আমাদেরকে দিতে হবে। দেখছেন সংবাদ দুপুর। জাতীয় প্রেস ক্লাবের সামনে কথা বলছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। নির্বাচন নিয়ে আজকে দিনকে দিন কিন্তু দেশ তার যে শৌর্য, তার যে বীর্য, তার যে 71-এর যে অহংকার এবং 24-এর 5ই আগস্টের যে অহংকার, সেই অহংকার মিলিয়ে মানুষের সবচাইতে বড় প্রত্যাশা বহুদলীয় বহুমাত্রিক গণতন্ত্র প্রতিষ্ঠা। এটা তো প্রতিষ্ঠা এখনো হয়নি। সেই সুযোগ অনেকে নেওয়ার চেষ্টা করছেন। আজকে মানবিক করিডোরের কথা বলছেন। এই মানবিক করিডোরও আপনাকে লুকিয়ে লুকিয়ে এটা বলতে হচ্ছে। আপনার জনগণের ম্যান্ডেট নেই, আপনি নির্বাচিত নন। আজকে সব দিক থেকে এই কথা ধ্বনিত হচ্ছে। এটার প্রতিক্রিয়া কি হবে, আমাদের সার্বভৌমত্বের অবস্থা কোথায় দাঁড়াবে, এটা জনগণের কাছে কোনোভাবেই খোলাসা করেননি। অনির্বাচিত সরকার অনেক গণবিরোধী সিদ্ধান্ত নেয়, কিন্তু আপনার সরকারের প্রতি প্রত্যেকটি গণতন্ত্রে অংশগ্রহণকারী রাজনৈতিক দল তারা সমর্থন দিয়েছে। কিন্তু সেই সমর্থনের মধ্যে আপনারা যে বলিয়ান হওয়ার কথা, সেই বলিয়ান আপনারা হতে পারেননি, কারণ জনগণের সাথে আপনারা কানামাছি খেলা খেলছেন, আপনারা লুকোচুরি করছেন। এই কানামাছি খেলতে গিয়ে জনগণের কাছে সন্দেহের মধ্যে আপনারা পড়ছেন। আজকে ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিয়েছে। আমাদের মালামাল ভারতের পোর্ট দিয়ে অন্য দেশে যেত। কেন করেছে? আমাদের সাথে তো কোনো বৈরিতা নাই। আজকে পাকিস্তানের সাথে তাদের সংকট তৈরি হয়েছে, সেটা তাদের দুই দেশের মধ্যকার বিষয়। তাহলে আজকে দিল্লি যে একের পর এক বাংলাদেশ বিরোধী ভূমিকা রাখছে, আপনারা তো সেই শেখ হাসিনার মতোই দেখছেন। আপনাদের কোনো প্রতিবাদ নেই, আপনাদের কোনো উচ্চ কণ্ঠ নেই। দর্শক, এতক্ষণ আমরা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্য শুনছিলাম। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আজ বিকেলে রংপুরে গণপদযাত্রা করবে বিএনপি। এ সময় উপস্থিত থাকবেন দুই ভাইস চেয়ারম্যান মির্জা আব্বাস এবং শামসুজ্জামান দুদু। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, গণপদযাত্রার প্রস্তুতি আপনি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন।
আপনি জানেন যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি, সেই দাবির প্রেক্ষিতে আজ বিএনপি একটি পদযাত্রার আয়োজন করেছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে মঞ্চ তৈরির কাজ চলছে। কিছুক্ষণ পরেই এই মঞ্চেই বিএনপির যে শীর্ষ কর্মকর্তারা রয়েছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান মির্জা আব্বাস এবং শামসুজ্জামান দুদু, তিনি আসবেন এই মঞ্চে। এরপরেই এখান থেকে এই অঞ্চলের যারা নদী ভাঙ্গন কবলিত এলাকার মানুষজন রয়েছেন, অর্থাৎ তিস্তার অববাহিকার 115 কিলোমিটার, দুই পাশে 130 কিলোমিটার এলাকার যে মানুষজন রয়েছে, 5 জেলার মানুষজন, তারা এই পদযাত্রায় অংশ নেবেন। রংপুরের শাপলা চত্বর থেকে এই পদযাত্রা শুরু হয়ে রংপুর জেলা স্কুল মোড় থেকে ঘুরে আবার সেখানে সমাবেশ হয়ে তারপরে এই পদযাত্রাটি শেষ করবার কথা রয়েছে। কিছুক্ষণ আগে এই যে পদযাত্রার অনুষ্ঠান স্থল সেখানে এসেছেন এই আজকের এই পদযাত্রার যে প্রধান সমন্বয়ক, রংপুর বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু এবং রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সাবু সহ অন্যান্য যে নেতৃবৃন্দ রয়েছেন, তারা এই মঞ্চস্থলে এসেছেন। তাদের কাজের যে অগ্রগতি সেটি তারা দেখে গেছেন। আপনারা দেখানোর চেষ্টা করছি যে এখানকার যারা শ্রমিক রয়েছেন তারা কাজ করছেন। আমরা এখানে যারা নেতৃবৃন্দ এসেছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন যে এই নদী অববাহিকার যে 5 জেলার মানুষজন রয়েছেন, অন্তত লাখো মানুষ, 1 লাখের উপরে মানুষ এখানে আসবেন তাদের দাবি আদায়ের লক্ষ্যে। আমি একটু তথ্য দিয়ে রাখি যে আপনি জানেন যে কিছুদিন আগেও এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে, গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সেখানে কিভাবে এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করা যায় সেজন্য কিন্তু প্রান্তিক মানুষজনের, বিশেষ করে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষজনের মতামত নেওয়া হয়েছে। তার আগে কিন্তু 2 জন উপদেষ্টা এসেছিলেন এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করা যায় বা করা হবে এরকম একটি তারা আশ্বাস দিয়েছিলেন। তো আমরা এখানে কথা বলে যেটা জেনেছি যে দ্রুত মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হোক, এমনটি এই অঞ্চলের মানুষের একমাত্র দাবি। রফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, বিএনপির গণপদযাত্রার প্রস্তুতি সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রফিকুল ইসলাম রফিক। রাজধানীর পুরানা পল্টনের সাব্বির টাওয়ারের 11 তলা ছাদে লাগা আগুন 4 ঘন্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 7টি ইউনিট গেল রাত 12:25 আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে শনিবার রাত 8:30টার দিকে এই আগুনের সূত্রপাত ঘটে। আরও জানাচ্ছেন এনআই নাহিদ। শনিবার রাত 8:30টার দিকে রাজধানীর পুরানা পল্টনের সাব্বির টাওয়ারের 11 তলার গোডাউনে আগুন লাগে। সন্ধ্যা 8টা নাগাদ যখন ফোন পাই, আমাদের অফিস 9 তলায়, তখন শুনি যে আমাদের বিল্ডিংয়ে আগুন লাগছে। তো আগুন লাগার পরে আমরা তাৎক্ষণিকভাবে চলে আসার পর এখনো দেখছি আগুন জ্বলতেছে, নিবে না। সাব্বির টাওয়ারে আগুন লেগেছে, তো আমরা দ্রুত ওইখান থেকে চলে এখানে আসি এবং আসার পরে দেখি যে এই এলাকাটার এখনো লোডশেডিং চলতেছে, কোনো প্রকার আগুন নাই। তারপরে সাথে সাথে ফায়ার সার্ভিস আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট ঘটনাস্থলে আসে আগুন নেভাতে। এই সময় পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা তাদের সহযোগিতা করে। পরে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট 4 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার ঘটনাটি তদন্তে বিশেষ কমিটি গঠন করা হবে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা। 12:25 সময় আমরা আগুন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসছি। এখন আগুন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। নির্বাপন কাজ চলছে, এখনই আমরা কারণের দিকে যাচ্ছি না বা কারণ খুঁজে বের করার কাজ এখনো আমরা করছি না। অগ্নি নির্বাপন শেষ হবে, এরপর আমরা আগুন লাগার কারণ বের করব। ভবনের উপরে গোডাউন করার আইনত কোনো ভিত্তি নেই। নগরীতে ভবনগুলোর নিজস্ব আগুন নেভানোর ব্যবস্থা থাকার প্রয়োজন বলে মনে করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের এ কর্মকর্তা। এর উপরে আসলে টিনের কোনো শেড করে কোনো ধরনের গোডাউন অথবা থাকার জায়গা এই ধরনের করার আসলে আইনগত কোনো ভিত্তি নাই। তো দেখা যাচ্ছে যে বিল্ডিং এর সিকিউরিটি গার্ড থাকার জন্য কি যারা ক্লিনার আছে ছোট ছোট পোস্টার থাকার জন্য অনুপ্রেরিত করা হয়, এগুলো আসলে কোনো ধরনের কোনো বৈধতা আসলে নাই। এই ক্ষেত্রে আসলে সিটি কর্পোরেশন থেকে, রাজস্ব থেকে আরো অনেক বেশি তৎপর হওয়া দরকার। এই আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।
যশোরে চৌগাছা সড়কের জাগোহাটি মোড়ে সিএনজি ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও 4 জন। শনিবার রাত 10:30টার দিকে চৌগাছা থেকে যশোরে আসার সময় জাগোহাটি রুলপাড়া মোড়ে অপর দিক থেকে আসা ট্রলির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে সেলিম রেজা নামে একজন নিহত হন। এ সময় আহত অবস্থায় বিমান বাহিনীর সদস্য রফিকুল ইসলামকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। পরে আহত সোহেল রানা, সুজন হোসেন এবং নাসরিন আক্তারকে পুলিশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সাভারের বিরুলিয়ায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সকালে বিরুলিয়ার সামাইর গ্রামে এই ঘটনাটি ঘটে। সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। সকালে সামাইর গ্রামের জয়নাল মেম্বারের বাড়ির পাশে রংমিস্ত্রি শুকুর শিকদারের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে সংবাদ দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সরওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। সাভার মডেল থানার উপপরিদর্শক ওবায়দুল ইসলাম জানান, কারা কি উদ্দেশ্যে তাকে কুপিয়ে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। বগুড়া মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচনে কার্যকরী সভাপতি প্রার্থী আনোয়ার হোসেনকে আটকের সময় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে শ্রমিকেরা। শনিবার বিকেলে নির্বাচনের প্রার্থিতা যাচাই বাছাই শেষে চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এই ঘটনাটি ঘটে। তাকে পুলিশের পিকআপ ভ্যানে উঠানোর সময় মোটর শ্রমিকরা চারপাশ থেকে পুলিশ সদস্যদের ঘিরে ফেলে। এক পর্যায়ে তারা আনোয়ারকে ছিনিয়ে নিয়ে বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়কের একটি অটো ভ্যানে করে নিয়ে যান। শ্রমিকদের অভিযোগ, আনোয়ারের বিরুদ্ধে কোনো মামলা না থাকলেও কয়েকজন শিক্ষার্থী পরিচয় দানকারীর চাপে তাকে আটক করে পুলিশ। এদিকে পুলিশ জানায়, মামলা আছে এমন অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হচ্ছিল। এর আগে জুলাই-আগস্ট অভ্যুত্থানে মামলার আসামি ও নির্বাচনের আরেক প্রার্থী জেলা শ্রমিক লীগের সহসভাপতি নজরুল ইসলামকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। আমার সেক্রেটারি টাইমে মিটিং করতে আসছে, সেখানে আপনি পুলিশ, র্যাব, বিজিবি, আর্মি কেন তুলে নেন? এখানে উনি প্রার্থিতা যাচাই বাছাই করার জন্য আসছে। ওনার বিরোধী পক্ষ পুলিশদেরকে উস্কানি দিয়ে দিছে যে ওনার বিরুদ্ধে মানে রাজনৈতিক কোনো মামলা আছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য যে আসলে তার নামে কোনো মামলা আছে কিনা পরীক্ষা নিরীক্ষা করে তার সাথে কথা বলার প্রাক্কালেই আসলে এখানে উৎসুক কিছু জনতা ছিল, শ্রমিক ভাইরা ছিল, তারা ভুল বুঝে আমরা তাকে অ্যারেস্ট করেছি। বিষয়টি তারা বুঝে আমাদের সঙ্গে একটু অসৌজন্যমূলক আচরণ করে। ঢাকা নোয়াখালী রেলপথে বরাদ্দকৃত নতুন ট্রেন সুবর্ণচর এক্সপ্রেস দ্রুত চালুর দাবিতে ঘণ্টাব্যাপী রেলপথ অবরোধ করে স্থানীয়রা। রোববার সকাল 6টা থেকে মাইজদি রেল স্টেশনে নোয়াখালীর সর্বস্তরের জনগণ ব্যানারে শিক্ষার্থী ও সাধারণ জনতা কর্মসূচি পালন করে। এই সময় অবরোধকারী রেল লাইনে অবস্থান নিয়ে বিভিন্ন দাবিতে স্লোগান দেন আর বলেন 48 ঘন্টার মধ্যে কোনো আশ্বাস না পেলে আন্দোলন আরও কঠোর হবে। এতে নোয়াখালী, লাকসাম, কুমিল্লা, ঢাকা রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে। বিগত 2023 সালে নোয়াখালীতে সুবর্ণচর এক্সপ্রেস নামে একটি ট্রেন বরাদ্দ দেওয়া হয়। আমরা 2023 সাল থেকে এই বরাদ্দকৃত ট্রেন নিয়ে আসার জন্য বারবার চেষ্টা করা সত্ত্বেও আমাদের এই ট্রেনটি দেওয়া কোন অদৃশ্য কালো হাতের কারণে আমাদের ট্রেনটি দেওয়া হচ্ছে না আমাদের জানা নেই। নোয়াখালীর প্রাণের দাবি সুবর্ণ